আসসালামু আলাইকুম। আজ আমরা কুলুস উসমানের 11 এবং 12 নম্বর পর্ব এক্সপ্লেন করব। শুরু করছি আজকের পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম ওসমানের পাঠানো সামসা চাহস গিয়েছে দুরসুন ইফেন্দির ঘরে। এফেন্দি জিজ্ঞেস করেন তুমি দুর্গে কেন এসেছো। সে জানায় ওসমান পাঠিয়েছে থিওক্লেসকে খোঁজার জন্য। তখন তিনি সামসা চাহসকে বলেন আমাকে সবকিছু খুলে বলো। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় ওসমান বালা হাতুনের ঘোড়াটি নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। অন্যদিকে সামসা চাহস ইফেন্দিকে সবকিছু খুলে বলার পর ইফেন্দি জানায় চিন্তা করবেন না, আমরা তাকে অবশ্যই খুঁজে বের করব। তারপর লোকজনের হইচই শোনা যায়। দেখা যায় রাজা দুন্দার বে, তার ছেলে এবং গুন্দুজ বে তারা তিনজন থিওক্লেসকে ধরে দুর্গে নিয়ে এসেছে। আশেপাশের মানুষগুলো তাদেরকে দেখে বলছিল এরাই আমাদের সম্রাটকে মেরেছে, ওর ভাতিজাই আমাদের সম্রাটকে খুন করেছে। মানে ওদেরকে যা বলা হয়েছে ওরা তো সেটাই বিশ্বাস করছে। সামসা চাহস এবং দুরসুন ইফেন্দিও তাদেরকে যেতে দেখে। এফেন্দি বলে ওদের সাথে যে আছে ওর নামই থিওক্লেস। এবার বোঝাই যাচ্ছে থিওক্লেসকে কারা অপহরণ করেছে। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় ইয়ানেস এফেন্দি তার লোকজনকে ছদ্মবেশে নিয়ে বালাদের বাজারে এসেছে। এই লোকটার নাম নিজামুদ্দিন। সেই এফেন্দিকে বালাদের ঠিকানা পাঠিয়েছিল। এফেন্দি নিজামুদ্দিনকে জিজ্ঞেস করে কোথায় তারা। সে জানায় বাজারে পাত্র বিক্রি করছে। অন্যদিকে থিওক্লেসকে সোফিয়ার কাছে এনে দুন্দারবে বলে দুর্গে আমার উপর হামলা হয়েছিল, সেটা ভুলে গিয়েছি। ভাতিজার উপর খুনের অপবাদ দিয়েছো, সেটা চুপ করে মেনে নিয়েছি। বুর্জিনের উপর হাত তুলেছো, আইগুলকে অপহরণ করেছো, সহ্য করে নিয়েছি। সবশেষে উসমানের পিছনে তুমি এই খুনিকে পাঠালে, আমি তোমার কাছে তাকে ফেরত দিয়ে যাচ্ছি। সোফিয়া বলে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা সত্যিই দুঃখিত, কিন্তু আপনি ভুলে যাবেন না উসমান আমার স্বামীকে মেরেছে। যদি ওর বিচার হতো, যদি ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতো তাহলে এত কিছু হতো না। কালানুস জানায় যদি আপনারা ন্যায় বিচারের উপর সৎ থাকেন তাহলে ওসমানকে আমাদের হাতে তুলে দিন। দুন্দারবে তখন জানায় ওসমানের অবশ্যই বিচার হবে, তবে সেটা এখানে না। রোমানা আর কাইদের উপস্থিতিতে সোগোতে বিচার হবে। সোগো হয়তোবা কোনো একটা জায়গা বা রাজ্যের নাম হবে, সামনে গেলে বুঝতে পারবো। সোফিয়া তখন জানায় ঠিক আছে, আমি শুধু সত্যটাই জানতে চাই, আপনার প্রস্তাবটা আমি মেনে নিলাম। তাদেরকে খাবার খেয়ে যেতে বলে। তারা সেখান থেকে যাওয়ার পর থিওক্লেস একা হয়ে যায়। সোফিয়া তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু সে ঠান্ডা মাথায় তাকে বলে যাও তোমার কামরায় গিয়ে তুমি বিশ্রাম নাও। অন্যদিকে ওসমান এবং তার সহযোদ্ধারা বালা হাতুনের ঘোড়াটা নিয়ে আসে। ওসমান তার সহযোদ্ধাদেরকে জানায় ঘোড়াটা এখানে বেঁধে তোমরা আমার জন্য অপেক্ষা করো। মানে ওসমান বালা হাতুনের সাথে দেখা করতে যাবে আর কি। কিন্তু তখনই হয় কি, সেটা যেহেতু বাজার ছিল, একটা মহিলা ফল কিনছিল। তখন একটা চোর তার টাকাগুলো চুরি করে নিয়ে যেতে থাকে। মহিলাটা বিষয়টা বুঝতে পেরে চোর চোর বলে চিৎকার করতে থাকে। ওসমান আবার সেখান দিয়ে যাচ্ছিল, চোরটাকে দেখে তার পিছনে দৌড়াতে থাকে। একটা পর্যায়ে বালার দোকানের সামনে দৌড়াতে দৌড়াতে তাকে ধরে ফেলে। সেখানে অনেকেই উপস্থিত ছিল, বিশেষ করে ইয়ানেস এফেন্দি এবং তার বন্ধু নিজামুদ্দিনও সেখানে ছিল। আমরা এখানে জানতে পারি নিজামুদ্দিন হলো বাজারের কর্তা। মানে থাকে না, আপনি যখন বাজারে কোনো কিছু বিক্রি করতে যান তখন একজনকে খাজনা দিতে হয়, ওই কাজটাই হলো নিজামুদ্দিনের বাজারে দেখাশোনা করা। চোরটা ওসমানের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ওসমান তো ক্ষমা করার মানুষ না, শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। ওসমান নিজামুদ্দিনকে বলে এই চোরগুলোকে আমি নিজের হাতে শাস্তি দিব। নিজামুদ্দিনও মনে করেন ওসমানকে আন্তরিকতা দেখিয়ে বলে অনেক ধন্যবাদ আপনাকে। ওসমান তাকে ধমক দিয়ে বলে আপনি আগে আপনার নিজের দায়িত্ব পালন করতে শিখুন। ভুলে যাবেন না আপনি এই বাজারকে অন্যায় অবিচার থেকে মুক্ত করার শপথ করেছিলেন। নিজামুদ্দিন তখন লোক লজ্জায় পড়ে যায়। তখন ওসমান শাস্তি হিসেবে চোরের হাতটাই কেটে ফেলে দেয়। তখন দেখানো হয় আইগুলকে। আইগুলো উসমানের দিকে নজর রাখছিল যে সে কোথায় যায়, কে সেই ফেরিওয়ালার মেয়ে যার ঘোড়াটা সে নিয়ে এসেছিল বসতিতে। তারপর যার টাকাগুলো চুরি হয়ে গিয়েছিল সেই মহিলাটি উসমানকে এসে অনেক ধন্যবাদ জানায় এবং বলে তুমি তোমার বাবার মতোই সাহসী হয়েছো। কিছুক্ষণ পরে সেখানে ইয়ানিস এফেন্দি আসে। ওসমান তো ইয়ানিস এফেন্দিকে চিনতো না, কখনো দেখেনি। এফেন্দি তখন ওসমানকে বলে তুমি অনেক সাহসী, আমি তোমার কাজ দেখে অনেক খুশি হয়েছি, আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুক। ওসমান তাকে দরবেশ বাবা মনে করে বলে কোথা থেকে এসেছেন আর কোথায় বা যাবেন আপনি। এফেন্দি বলে শূন্য থেকে এসেছি, আবার শূন্যই মিলিয়ে যাব। তখন বালা হাতুন আবার তার একটা প্লেটে খুব সুন্দর করে একটা ছবি এঁকেছে। ইয়ানিস এফেন্দি আবার তার ছবিটার প্রশংসা করে বলে প্লেটটার দাম কত মা। বালা বলে ছি ছি, দাম জিজ্ঞেস করে লজ্জা দিবেন না, আমি আপনাকে এটা উপহার দিলাম। এফেন্দি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তার হাঁটা চলার ভাবভঙ্গি দেখে উসমান আবার তার দিকে সন্দেহের নজরে তাকিয়েছিল। বালা জিজ্ঞেস করে ওসমান ভাই আপনি কি দেখছেন। ওসমান বলে অনেক নেকড়ে ভেড়া সেজে থাকে, আবার অনেক বিশ্বাসঘাতক আলখেল্লা আর বাবরি পরে ছদ্মবেশে ঘুরে, ওই মানুষটাকে আমার পছন্দ হয়নি। বালা জানায় বিশ্বাসঘাতক আর চরিত্রহীন কখনো নিজেকে লুকিয়ে রাখতে পারে না, আমরা সঠিক পথে অটুট থাকলেই হবে। তাদেরকে এভাবে একসাথে কথা বলতে দেখে ফেলে আইগুল। বেচারি অনেক মন খারাপ করেন। বালা তার বান্ধবী গঞ্জাকে দোকানের দেখাশোনা করতে বলে ওসমানকে নিয়ে চলে যায়। পরের দৃশ্য দেখানো হয় ইয়ানিস এফেন্দি তার রক্ষীদের কাছে গিয়ে বলে ওসমানকে মেরে ফেলতে হবে, কিন্তু এদেবালির মেয়ের বালা হাতুনকে জীবিত রাখতে হবে, ওর কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। কিন্তু একটা রক্ষী বলে ও বালা হাতুন, সেটা আপনি কিভাবে বুঝলেন। এফেন্দি বলেন যখন আমি আহিদের গ্রামের শিষ্য ছিলাম তখন আমি ওকে দেখেছিলাম, ওর বাবার সাথে ছিল, ও তখন ছোট ছিল কিন্তু ওর চোখগুলো আগের মতোই আছে। অন্যদিকে ওসমান বলে ও এখানে বাতাসের বেগে ছুটে এসেছে। বালা বলে আলাজাকে সুস্থ করলে কিভাবে তুমি। ওসমান বলে যখন আলাজার
পাশে তোমাকে কাঁদতে দেখেছিলাম, তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে মানুষ এই সুন্দর হাতুড়ে দুটি চোখ থেকে অশ্রু ঝরাবে সেই হবে আমার পরম শত্রু। নিজের প্রিয় মানুষকে অন্য একটা মেয়ের সাথে হাসতে দেখে আইগুলো সেখানে কান্নায় ভেঙে পড়ে। তখনই উসমানের একটা যোদ্ধা এসে তার কাছে বলে আলী সাহেব খবর পাঠিয়েছেন, শিকারী বন্ধু হিসেবে ওনার দরবারে আপনাকে দেখা করতে যেতে বলেছেন। তখন আবার ওসমান বালার কাছে গিয়ে বলে আমাকে অনুমতি দাও, খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে হাতুন। তারপর বালার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আচ্ছা, একটা কথা ক্লিয়ার করি, হাতুন বলা হয় হচ্ছে যুবতী মেয়েদেরকে, আর বে শব্দটা উচ্চারণ করা হয় হচ্ছে সম্মানের খাতিরে, যেমন উসমান বে, বামসি বে। আর এফেন্দি বলা হয় হচ্ছে মুরব্বীদেরকে, যেমন ইয়ানিস এফেন্দি, দুরসুন এফেন্দি। তারপর দেখানো হয় সামসা চাহসের সাথে থিওক্লিসের দেখা হয়েছে। সামসা চাহস থিওক্লিসের বুকে একটা ছুরি বসিয়ে বলে তোমাদের চক্রান্ত থামবে না আর আমাদের কায়দেরও শক্তি ফুরাবে না। তারপর সামসা চাহস এবং দুরসুন এফেন্দি থিওক্লিসকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওসমান আলী সার্বের রাজ্যে গিয়েছে। আলী সার্বে ওসমানকে স্বাগতম জানিয়ে তাকে শরবত খেতে দেয়। তিনি ওসমানকে বলে আমি জানি তুমি সম্রাটকে মারোনি, যদি সত্যিই করতে তাহলে কেউ সেটা জানতেই পারতো না। সবার চোখে ধুলো দিয়ে দুর্গ থেকে তুমি বেরিয়েও আসতে পারতে। তোমাকে যদি আমি বিন্দুমাত্র সন্দেহ করতাম তাহলে তোমার চাচার আগে আমি তোমাকে ন্যায় বিচারের কাঠগড়ে দাঁড় করাতাম। ওসমান বলে বিচার হলে ওরা নিজেরাই দোষী সাব্যস্ত হয়ে যাবে, আর তাছাড়া আমিও চাই ন্যায় বিচার হোক। অন্যদিকে দেখানো হয় দুন্দারবে সোফিয়াদের সাথে খেতে বসে। খাওয়ার এক পর্যায়ে রক্ষী এসে বলে রানীমা, থিওক্লেস মারা গিয়েছে। সোফিয়া চিৎকার করে বলে ওসমান মেরেছে। ওসমানের ভাই গুন্দুজবে বলে ওসমান তো এখানে আসেনি, কিভাবে মারবে? দুন্দারবে তখন রেগে বলে অনেক হয়েছে, প্রমাণ ছাড়া একজনকে আপনারা দোষী সাব্যস্ত কিভাবে করেন? আপনারা যদি যুদ্ধ চান তাহলে যুদ্ধই হবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওসমান আলী সার্বেকে বলে রানী সোফিয়া এবং কালানুস তারা বিচারের আগে আমাকে মেরে ফেলতে চায়। আলী সার্বে বলে এটা প্রমাণ করতে হলে আপনার কাছে প্রমাণ থাকতে হবে। ওসমান বলে চিন্তা করবেন না, সব প্রমাণ আমার কাছে আছে। অন্যদিকে দেখানো হয় জঙ্গলের ভিতরে একদল জঙ্গলি হাসাহাসি করছে। তখন একজন ঘোড়া দিয়ে এসে বলে যুবরাজ সালভাতোরের সাহসী যোদ্ধা তোমরা। যুবরাজ সালভাতোর এটাকে এখনো জানা যায়নি। সেই লোকটা বলে শোনো, সবাই আমাদের যুবরাজকে নিষ্ঠুর যোদ্ধা বলে ডাকে। বাচ্চারা আমাদের গল্প শুনলে ভয় পায়, গর্ভবতীদের আমাদের কারণে অকালে গর্ভপাত হয়ে যায়, যুবকদের আমাদের নাম শুনলে চুল পেকে যায়। যুবরাজ সালভাতোরের জন্য ওদের সবার সম্পদ লুট করার জন্য আমাদের এবার ঝাঁপিয়ে পড়তে হবে। মানে আমরা বুঝতে পারি ওরা একটা চোরের দল। অন্যদিকে ওসমান জানতে পেরেছে তার চাচা ভাইরা মিলে থিওক্লেসকে অপহরণ করে দুর্গে নিয়ে পৌঁছে দিয়েছে। তখন ওসমান রেগে বলে বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হবে। তার যোদ্ধা বলে কি করতে চান আপনি ওসমান বে? ওসমান জানায় ওদের ন্যায় বিচারের মুখোমুখি হতে হবে, ওদেরকে কাঠগড়ায় দাঁড় করাবো। সাক্ষী থাকবে শহীদ আইবার্স এবং রাজা ইউরগোপোলস, আর বিচারক হবে আমার এই রাগ। অন্যদিকে দুন্দারবে গুন্দুজকে বলে সব খারাপের মধ্যে কিন্তু একটা ভালো কিছু অবশ্যই থাকে। গুন্দুজ বলে ঠিক বলেছেন। থিওক্লেসের মৃত্যুতে এটা বোঝা গেল যে ওসমান সম্রাটকে মারেনি, দেওয়ালের পিছনের দুর্গের ভিতরে থাকা বিশ্বাসঘাতকরাই তাদেরকে মারছে। অন্যদিকে বালা হাতুন তার বান্ধবী গঞ্জার কাছে যায়। গঞ্জা তাকে বলে তোমাকে খুব খুশি খুশি লাগছে। সে বলে আলাজা এসেছে, বুঝতেই পারছি না ওসমান বে রাতারাতি কিভাবে আলাজাকে সুস্থ করে তুললেন। গঞ্জা বলে হয়তোবা তার হাতে জাদু আছে, কারণ তো জানি। বালা বলে কি বলতে চাইছো গঞ্জা হাতুন? গঞ্জা বলে গায়বসদীদের জিজ্ঞেস করেছি, ওসমান বের কোনো হাতুন নেই। বালা বলে উনি তো বীর পুরুষ, নিশ্চয়ই তার প্রেমিকা আছে। গঞ্জা বলে এই কথাটাও জিজ্ঞেস করেছি, ওসমান বের কোনো প্রেমিকা নেই। বালা গঞ্জাকে বলে এসব কথা আমাকে কেন বলছো গঞ্জা হাতুন? সে বলে উনি তোমার দিকে কিভাবে তাকিয়েছে সেটা আমি দেখেছি। বালা একটু অভিমান করে বলে ও আইগুল হাতুনের জন্য নিজেকে বিপদে ফেলেছিল। গঞ্জা বলে ওর চাচার মেয়ে, উপায় ছিল না, মৃত্যুর মুখে কি ওকে ঠেলে দিবে? তাছাড়া ওসমানের মতো বীরপুরুষের কি এগুলো মানায়, নাকি তোমার হিংসা হচ্ছে? বালা কথাটা অ্যাভয়েড করে বলে এই পাত্রগুলো সাজিয়ে রেখো। গঞ্জা বলে পাত্র তো আমি সাজিয়ে রাখবো, কিন্তু তুমি তোমার মনটার দিকে একটু নজর রেখো। তখনই একদলকে দেখা যায় বাজারে পরিকল্পনা করছে। এরা এফেন্ডির লোক নাকি যুবরাজ সান্ধাতরের লোক সেটা আমরা এখনো বুঝতে পারছি না। একটা লোক বালার কাছে এসে বলে সাদা ঘোড়াটি কি তোমার? বালা জিজ্ঞেস করে কি হয়েছে আলাজার? সে বলে অসুস্থ হয়ে পড়েছে, হয়তোবা ঘোড়াটি আর বাঁচবে না। এই কথা শুনে বালা গঞ্জাকে দোকান দেখতে বলে দৌড়ে চলে যায়। কালই তো ঘোড়াটা সুস্থ হয়ে উঠলো, আজ আবার কিভাবে অসুস্থ হয়ে গেল? এই কথাটার মধ্যে গঞ্জার একটু সন্দেহ হয়, তাই সেও তাদের পিছু পিছু চলে যায়। ঘোড়া আলাজার কাছে আসতে দেখা যায় বালাকে একদল লোক ঘিরে ফেলেছে। গঞ্জা এবং বালা দুজন মিলে তাদের সাথে লড়াই করে, কিন্তু তারা তো মেয়ে, এতগুলো মানুষের সাথে তারা পারবে না। গঞ্জাকে মেরে নিচে ফেলে দেয় এবং বালাকে বলে তোমার সুন্দর চেহারার জন্য আমার খুব করুণা হচ্ছে। বালা তার মুখে থুতু মেরে দেয়। লোকটাও বালাকে থাপ্পড় দিয়ে অজ্ঞান করে গাড়িতে উঠায় এবং তার রক্ষীদেরকে জানায় বাজারে হামলা করো, যাকে সামনে পাবে তাকেই মেরে ফেলবে। গঞ্জা তার ঝাপসা ঝাপসা চোখে বালাকে নিয়ে যেতে দেখেছিল। অন্যদিকে ওসমান গায়ে গোষ্ঠীতে রাগে তার ঘোড়া নিয়ে ছুটে আসে। দুন্দারবের ঘরের সামনে যায়। দুন্দারবের ছেলে ঘরের সামনেই দাঁড়িয়েছিল, তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ওসমান এসে কোনো কথা না বলে তার বুকে একটা ছুরি বসিয়ে দেয়। তার বসতির মানুষগুলো তাকে প্রশ্ন করে কেন মেরেছেন। ওসমান বলে যারা আমার অগোচরে শত্রুদের সাথে গিয়ে হাত মিলিয়ে আমার সাথে বেইমানি করবে তাদেরকে আমি প্লাবনে ভাসিয়ে দিব। অন্যদিকে বালা হাতুনকে দেখা যায়, তাকে টেনে টেনে তারা নিয়ে যাচ্ছিল। বালা হাতুন তাদের সাথে লড়াই
করতে যায়, কিন্তু সে তো একা একটা মেয়ে, এতগুলো মানুষের সাথে সে পারবে না। দৃশ্য পরিবর্তন হয়। ওসমান বলে, যদি আমার চাচাতো ভাই বেইমানির জন্য তাকে শিক্ষা না দিতাম, তাহলে আমার বাবা আর্তগোল কাজের এতদিনের সম্মান গৌরব সব ধুলোয় মুছে যেত। যে বেইমানি করবে সে আমার ভাই হোক চাচা হোক সবাইকে শাস্তি পেতে হবে। দৃশ্য পরিবর্তন হয়। আইগুলের ভাইয়ের নামটা এখনো জানা যায়নি, তাই আমি বলতে পারছি না। সে বলে, ওসমান আমাকে আজ মেরেই ফেলতো মা। আইগুল কান্না করতে করতে বলে, ভাই পুরোপুরি সুস্থ হয়ে যাবে তো মা। তার মা বলে, কাইদের রক্ত ঝরলে কিছু হয় না, এখন কান্না করার সময় না, যাও কাপড়টা ধুয়ে আনো। অন্যদিকে গুন্দুজ বে তাদের যুদ্ধের জন্য তলোয়ার ধার করানোর কথা বলেন। তখনই একজন দৌড়াতে দৌড়াতে এসে গুন্দুজকে বলে, ওসমান দুন্দার বের ছেলে ভাতুকে ছুরি মেরেছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা জানতে পারি তার নাম ভাতু। ওকে দেখতেই তো ভাতুর মতো লাগে, ওর নামের সাথে কিন্তু ওর চেহারার একটা মিল আছে। তারপর ওসমানের কাছে ভাতুর মা রেগে এসে বলে, তুমি কেন আমার ছেলেকে এভাবে মেরেছো? তুমি আমার ছেলেকে আইবার্সের মতো অবস্থা কেন করতে চেয়েছো? এটা বলে সে ছুরি বের করে ওসমানকে মারতে যায়। গুন্দুজ বে তাকে থামিয়ে দিয়ে বলে, যেভাবে চিৎকার করছেন মনে হচ্ছে আপনার ছেলে মারা গেছে, ন্যায় বিচারের জন্য অপেক্ষা করুন। জোহরা খাতুন তখন ওসমানকে বলে, তুমি আমার ছেলের রক্ত ঝরিয়েছো মানে আমাকে কষ্ট দিয়েছো, তোমাকে এর মূল্য দিতে হবে। জোহরা খাতুন সেখান থেকে চলে যাওয়ার পর গুন্দুজ বে ওসমানকে বলে, এটাই লাস্ট পর্যন্ত দেখা বাকি ছিল ওসমান, তুমি কবে রক্ত ঝরানো বন্ধ করবে? ওসমান বলে, আপনার ভাই সেদিনই শান্ত হবে, সেদিন তাদের সাথে কেউ বেমানি করবে না। ওসমানের ভাই বলে, বুঝেছি, তুমি থামবে না। যোদ্ধাদেরকে হুকুম দেয় ওসমানকে বন্দী করার জন্য। ওসমান বলে, অন্যায়কারী আর অন্যায়কে যে সমর্থন করে এই দুই পক্ষই আমার কাছে সমান গুন্দুজ বে, বেইমানির জন্য আপনাকেও জবাবদিহি করতে হবে, সাবধান। অন্যদিকে বামসিবা তার ছেলের কবর জিয়ারত করছিল, তখনই একটা লোক এসে বলে, ওসমান তাবুর সামনে ভাতুকে ছুরি মেরেছে। বামসিবা অবাক হয়ে বলে, কি বলছো এসব? ওসমান ভাতুকে কেন ছুরি মারবে? ওসমানকে দেখানো হয় তাকে সবাই বন্দী করে রাখছে। বামসিবে দৌড়ে ওসমানের কাছে এসে বলে, ওসমান কেন তুমি এটা করলে? ওসমান বলে, সব বেইমানেরই তাদের অন্যায়ের সাজা পেতে হয়। বামসিবে বলে, ঠিক আছে, কিন্তু কি এমন বড় অন্যায় করে ফেলেছে সে? ওসমান বলে, আমাদের একমাত্র প্রমাণ থিওক্লেসকে ভাতু মুক্ত করে দিয়েছে। শুধু মুক্তই করেনি, সে তাকে নিয়ে দুর্গে গিয়ে দিয়ে এসেছে। বামসিবে বলে, এমন জঘন্য কাজ কারা করেছে? ওসমান বলে, আমার চাচা, আমার ভাই আর ভাতুর। দুন্দার বে কিন্তু এতক্ষণ গায়গোষ্ঠীতে ছিল না, সে কোথাও একটা গিয়েছিল। সেখান থেকে আসার পর সে দেখে একটা রক্ষী রক্ত মুছছে। দুন্দার বে জিজ্ঞেস করে, এটা কার রক্ত? সে বলে, ওসমান ভাতুরকে ছুরি মেরেছে। জোহরা খাতুন ভিতরে তার চিকিৎসা করছে। দুন্দার বে দৌড়ে তার ছেলের কাছে এসে বলে, সুস্থ হয়ে যাবা বাবা, কোনো ভয় নেই। ভাতুর বলে, ওসমান আমাকে মেরেই ফেলতে চেয়েছিল, ওসমান আমার রক্ত ঝরিয়েছে বাবা। দুন্দার বে রেগে জিজ্ঞেস করে, ওসমান কোথায় লুকিয়ে আছে? জোহরা খাতুন বলে, ও কোথাও লুকায়নি, ও আমার চোখে চোখ রেখে বলেছে, উচিত কাজই করেছে। দুন্দার বে বলে, আমার ছেলে রক্ত ঝরানোর শাস্তি ওকে পেতেই হবে। আর এখানেই কুরলুস ওসমানের 11 এবং 12 নাম্বার এপিসোড শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড আমি কালই আপলোড করব। আরেকটা কথা, এই পর্বগুলো এক একটা 40 মিনিট করে। 120 মিনিটের কাহিনীকে 10 মিনিটে এক্সপ্লেন করা এতটাও সহজ না। যদি অনেস্টলি বলতে যাই, তাহলে আমার একটা ভিডিও বানাইতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। ভয়েস ওভার, এডিট, কাটশাট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইফেক্ট সবকিছু করতে অনেক সময় চলে যায়। সত্যি কথা বলতে, ইউটিউবে ভিডিও বানাতে গিয়ে আমি আমার রিয়েল লাইফে সময় দিতে পারছি না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এখন বাজে রাত 3:58 মিনিট। আমি ভয়েস দেওয়ার জন্য বসেছিলাম রাত 1টার দিকে। এই 13 মিনিটের ভয়েস দিতে আমার প্রায় 4 ঘন্টা লেগেছে। এবার বুঝেন আপনাদেরকে ভিডিও উপস্থাপন করতে গিয়ে আমার পিছনে কতটা সময় এবং পরিশ্রম খরচ হয়েছে। যাই হোক, আজ অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।